হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। অষ্টমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অষ্টমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন রাজস্থান, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি কেরল, নাকি উত্তরাখণ্ড? কি হবে? কেরল। আচ্ছা, কেরলে রয়েছে অষ্টমুদি হ্রদ। আর কি কি কেরলে হ্রদ আছে? ভেম্বানদ রয়েছে। আর কি রয়েছে? শাস্তামকোট্টা হ্রদ। তাহলে কেরলে কি কি আছে? অষ্টমুদি হ্রদ, ভেম্বানদ হ্রদ, আর কি রয়েছে? শাস্তামকোট্টা হ্রদ। আচ্ছা, অপশন এ আছে রাজস্থান। রাজস্থানে কোন কোন হ্রদগুলি রয়েছে? আচ্ছা, সম্বর আছে, পুষ্কর আছে, পিকোলা আছে, ফতেসাগর আছে, পাঁচপদ্ম আছে, দিদোয়ানা আছে। কি কি? সম্বর, পুষ্কর, পিকোলা, পাঁচপদ্ম, দিদোয়ানা, ফতেসাগর, এই সমস্ত হ্রদগুলো কিন্তু রাজস্থানে আছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কোন কোন হ্রদগুলি রয়েছে? কোলেরু হ্রদ, যেটি গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তীতে রয়েছে। আর কোন হ্রদ রয়েছে? পুলিকট হ্রদ রয়েছে। পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই সীমান্তবর্তী অঞ্চল রয়েছে। তাই যদি তামিলনাড়ু অপশন দেয় তাহলে তামিলনাড়ুটা আনসার করব, যদি অন্ধ্রপ্রদেশ দেয় তাহলে অন্ধ্রপ্রদেশ করব। ঠিক আছে? আচ্ছা, আর উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কোন কোন হ্রদগুলি রয়েছে? ভীমতাল, সাততাল, পুনতাল। অর্থাৎ তাল ওয়ার্ডটা পেয়ে গেলেই আমরা করে দেবো উত্তরাখণ্ড, কারণ তাল শব্দের অর্থই হচ্ছে কি? হ্রদ। তাহলে কি কি উত্তরাখণ্ডে রয়েছে? সাততাল, পুনতাল, ভীমতাল, নৈনিতাল। কিন্তু এক্সেপশন একটি রয়েছে চন্দ্রতাল। এই চন্দ্রতালটা যখন বলবে, চন্দ্রতাল কিন্তু হিমাচল প্রদেশ। তাহলে তাল মানেই কি? উত্তরাখণ্ড, কিন্তু শুধুমাত্র এক্সেপশন রয়েছে চন্দ্রতাল, যেটি হিমাচল প্রদেশে আছে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? অপশন বলছে স্বামী বিবেকানন্দ, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি রাজা রামমোহন রায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? কি হবে? রাজা রামমোহন রায় 1815 সালে কলকাতাতে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, আত্মীয় সভা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি ছিল? না মূর্তি পূজার যে তোর এত আড়ম্বরতা, তার বিরোধিতা করা। আচ্ছা, আর কি? না বর্ণ বৈষম্য দূর করা। আর কি করা? না তোর যে সমস্ত সমাজে কুসংস্কারগুলো রটে গেছে বা ছড়িয়ে গেছে, সেই কুসংস্কারগুলোকে দূর করা। এইগুলোই হচ্ছে কিন্তু প্রধান কাজ ছিল তোর এই আত্মীয় সভা। আচ্ছা, এই রাজা রামমোহন রায় পরবর্তীকালে আবার কলকাতাতে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করবে, যে ব্রহ্ম সভাটা পরবর্তীকালে ব্রহ্ম সমাজে কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। বলো? আচ্ছা, রাজা রামমোহন রায়কে কি উপাধি দেওয়া হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কি উপাধি দিয়েছিল? ভারত প্রতীক। তাহলে রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক উপাধিটা কে দিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আর রাজা রামমোহন রায়কে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস, অর্থাৎ কি? ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয়। ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে। এবং কি না তাকেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারত প্রতীক নামে উপাধি দিয়েছে বা অভিহিত করেছে। আচ্ছা, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু একটা পয়েন্ট বল। শিকাগো ধর্মসভায় কিন্তু বক্তৃতা দিয়েছিল কত সালে? 1893 সালে। আচ্ছা, শিকাগোকে কি বলা হয়? পৃথিবীর কোষাইখানা, ভারতের নয়, পৃথিবীর কোষাইখানা বলা হয়। আচ্ছা, এই শিকাগো শহরটি কোন হ্রদের তীরে অবস্থিত? মিচিগান। ওই যে আমেরিকা যুক্তরাষ্ট্র অঞ্চলে 5টা হ্রদ রয়েছে, যেটা হ্রদ অঞ্চল বলে কি কি? সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও। ওই মিচিগান হ্রদের তীরেই কিন্তু শিকাগো শহরটি অবস্থিত, যেটাকে বলা হয় কি? পৃথিবীর কোষাইখানা। কেন কোষাইখানা? না এখানে মাংস প্রক্রিয়াকরণ শিল্পের অভাবনীয় উন্নতির জন্য। ঠিক আছে? আচ্ছা, এছাড়া স্বামী বিবেকানন্দের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। কি কি? পরিব্রাজক, আর কি? প্রাচ্য পাশ্চাত্য। তাহলে বর্তমান ভারত,
পরিব্রাজক এবং প্রাচ্য পাশ্চাত্য এই বিখ্যাত গ্রন্থগুলো কিন্তু তোর স্বামী বিবেকানন্দ লিখেছে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হয়? বাংলা গদ্যের জনক বা বাংলা গদ্য সাহিত্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কি সর্বপ্রথম এশিয়ার মধ্যে নোবেল প্রাইজ পেয়েছিল? কোন বিভাগে? সাহিত্য বা লিটারেচার বিভাগে পেয়েছিল, হলো? আচ্ছা, 1913 সালে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে? সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে? অপশন হেবার পদ্ধতি, নাকি পর্শ পদ্ধতি, নাকি বার্জিয়াস পদ্ধতি, নাকি ডাউন পদ্ধতি? কি হবে? ডাউন পদ্ধতিতে কিন্তু বা ডাউনস পদ্ধতিতে সোডিয়াম ধাতুকে নিষ্কাশন করা হয়। আচ্ছা, সোডিয়াম ধাতুকে কোন পদার্থে বা কার মধ্যে রাখা হয় সংরক্ষণ করে? কেরোসিনের মধ্যে রাখা হয়। কেন রাখা হয় না? সোডিয়াম কিন্তু পটাশিয়াম এবং ফসফরাসের মতো খুবই কিন্তু বিক্রিয়াশীল, যেগুলি কি না বাতাসের সাথে বিক্রিয়া করে যে কোনো সময় কিন্তু আগুন ধরে যেতে পারে বা বিস্ফোরণ হয়ে যেতে পারে, ঠিক আছে? এর জন্য কি এই যাতে বিক্রিয়াটা বন্ধ করে রাখা হয়, এর জন্য কেরোসিনের মধ্যে কিন্তু এই সোডিয়াম ধাতুকে রাখা হয়। আচ্ছা, সোডিয়াম ধাতু কি না এক প্রকারের ক্ষার ধাতু, এক প্রকারের ক্ষার ধাতু, যেটি পর্যায় সারণীর কত নাম্বার শ্রেণীতে আছে? প্রথম শ্রেণীতে, তাই তো? প্রথম শ্রেণীতে ক্ষারীয় ধাতু বলা হয় তাকে, ক্ষার ধাতু বলা হয়। আচ্ছা, আর তোর হেবার পদ্ধতি, হেবার পদ্ধতি কি না অ্যামোনিয়া নিষ্কাশনের যে পদ্ধতি, অ্যামোনিয়া তৈরি করার পদ্ধতিকে বলা হবে হেবার পদ্ধতি। আচ্ছা, পর্শ পদ্ধতি, পর্শ পদ্ধতিটা কি না H2SO পরে হচ্ছে তোর তোর পর্শ পদ্ধতি। আচ্ছা, অসওয়াল্ড পদ্ধতি কি না নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরির যে পদ্ধতি সেটাকে বলা হবে তোর অসওয়াল্ড পদ্ধতি। আর আছে বার্জিয়াস পদ্ধতি, বার্জিয়াস পদ্ধতি কি না কয়লা থেকে যে তরল খনিজ তেল তৈরি হয়ে যাচ্ছে সেই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে তোর বার্জিয়াস পদ্ধতি। তাহলে হেবার পদ্ধতি অ্যামোনিয়া, পর্শ পদ্ধতি H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, বার্জিয়াস পদ্ধতি কি কয়লা থেকে তরল জ্বালানি তেল, আর হচ্ছে কি তোর এদিকে বললো ডাউনস পদ্ধতি হচ্ছে সোডিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি, হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, 3 মিস্টেকস অফ মাই লাইফ, 3 মিস্টেকস অফ মাই লাইফ এই গ্রন্থটি কে রচনা করেছে? অপশন বলছে বিক্রম শ্রেঠ, নাকি চেতন ভগত, নাকি অমিতাভ ঘোষ, নাকি অরবিন্দ আডিগা? কি হবে? চেতন ভগত। আচ্ছা, চেতন ভগতের যে বিখ্যাত বইগুলি রয়েছে সেগুলি মুখস্থ বা মনে রাখার একটা সহজ ট্রিক্স হচ্ছে ওর সমস্ত বইয়েতে কিন্তু নিউমেরিক্যাল কোনো কিছু রয়েছে। যেমন দেখ, ওয়ান, ওয়ান একটা নিউমেরিক্যাল, তাই তো? তাহলে এই ওয়ান দিয়ে ওয়ান ইন্ডিয়ান গার্ল, ওয়ান ইন্ডিয়ান গার্ল এই গ্রন্থটিকে রেখেছে চেতন ভগত। আর টু, টু দিয়ে আছে টু স্টেটস, টু স্টেটস গ্রন্থটিকে লিখেছে চেতন ভগত। টু, থ্রি, থ্রি দিয়ে যারা প্রশ্ন দিয়ে দিয়েছে 3 মিস্টেকস অফ মাই লাইফ, 3। 4 দিয়ে সেরকম কিছু নাই। 5 দিয়ে আছে একটা আছে 5 পয়েন্ট সামওয়ান, 5 পয়েন্ট সামওয়ান। এছাড়া আর কিছু মাথায় রাখতে হবে তোর রেভলিউশন 2020, রেভলিউশন 2020 হচ্ছে কিন্তু চেতন ভগতের। তাহলে একবার প্রথম থেকে বলে দিচ্ছি, ওয়ান ইন্ডিয়ান গার্ল, 2 স্টেটস, 3 মিস্টেকস অফ মাই লাইফ, 5 পয়েন্ট সামওয়ান এবং রেভলিউশন 2020 এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু চেতন ভগত লিখেছে। আচ্ছা, বিক্রম সেট, বিক্রম সেট কি? আচ্ছা, জানালার এই দরজাটা ইয়ে করে রাখবি তো, শুধুই যাচ্ছে আসছে, খুলে রাখ। আচ্ছা, আচ্ছা, বিক্রম সেট, বিক্রম সেটে কি কি আছে? এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল। তাহলে সুইটেবল বয়, সুইটেবল গার্ল। আচ্ছা, ছেলেও আছে অর্থাৎ বয়ও রয়েছে, গার্লও রয়েছে, তার মানে কি 2 লিভস। তাহলে এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল, 2 লিভস, এগুলো সব কি বিক্রম সেট। আচ্ছা, সেট মানে কি? যারা সোনার কাজ বাজ করে তাদেরকে সেট বলা হয়। তাহলে দ্য গোল্ডেন গেট, দ্য গোল্ডেন গেট কে লিখেছে? বিক্রম সেট। আচ্ছা, আর কি মাথায় রাখবো না তোর, আচ্ছা যার ছেলেও আছে মেয়েও আছে, গোল্ডেন গেট করা আছে, তাহলে তারা কিন্তু সবসময় রোমান্টিক গান শুনবে, তাই তো? অ্যান্ড ইকুয়াল মিউজিক, অ্যান্ড ইকুয়াল মিউজিক, এটাও কিন্তু বিক্রম সেটের লেখা। আচ্ছা, আর কি? অ্যারিয়ন অ্যান্ড ডলফিন, অর্থাৎ তারা যেখানে হয়তো লিভস করছে বা যেখানে রয়েছে সেখানে হয়তো সামনে একটা বড় সুইমিং পুল রয়েছে যেখানে ডলফিন রয়েছে। এবার আমাদেরকে অ্যাটলিস্ট যে কোনো প্রকারে মাথায় রাখতে হবে
সেটা হতে পারে খারাপ কোথা মাথায় রেখে, কারণ আমাদের সবচেয়ে ব্রেন এত ভালো যে খারাপগুলো আমাদের ব্রেনে বেশি করে ধরে রাখতে পারে, তাই তো? তাহলে আমাদের খারাপ করে মাথায় রাখবো, আমি তো লোকের কাছে এক্সপ্রেশন করছি না। তাহলে কি কি? বিক্রম সেটের এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল, টু লিভস, দ্য গোল্ডেন গেট, তারপরে অ্যান্ড ইকুয়াল মিউজিক, আর অ্যারিয়ন অ্যান্ড ডলফিন। এই সমস্ত বিখ্যাত গ্রন্থগুলো কিন্তু বিক্রম সেটের লেখা। আচ্ছা, অমিতাভ ঘোষ, অমিতাভ ঘোষের কি কি লেখা রয়েছে? না, দ্য গ্লাস প্যালেস, দ্য গ্লাস প্যালেস, দ্য হাংরি টাইড, দ্য গ্লাস প্যালেস, দ্য হাংরি টাইড, দ্য কলকাতা ক্রোমোজোম, দ্য কলকাতা ক্রোমোজোম। আর কি কি রয়েছে? না, দ্য সার্কেল অফ রিজন, দ্য সার্কেল অফ রিজন, আর সি অফ পপিস, সি অফ পপিস। এগুলো সব কি? না, অমিতাভ ঘোষের লেখা। আর আমি বলে দিচ্ছি, তোর প্রথমে আছে কি? না, দ্য গ্লাস প্যালেস, দ্য হাংরি টাইড, দ্য কলকাতা ক্রোমোজোম, আচ্ছা, দ্য সার্কেল অফ রিজন, আর সি অফ পপিস। এই 5টি বই কিন্তু অমিতাভ ঘোষ লিখেছে। আচ্ছা, আর আছে অরবিন্দ আডিগা। অরবিন্দ আডিগার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি? দ্য হোয়াইট টাইগার। দ্য হোয়াইট টাইগার হচ্ছে তোর অরবিন্দ আডিগার লেখা সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, আমি এটা আগেও বলেছিলাম যে ধর একটা বাঘ বেরিয়ে গেছে, সমস্ত মানুষকে খেয়ে নিয়েছে, একজন মানুষই বেঁচে আছে। কেন বেঁচে আছে? সে টাওয়ারের উপরে উঠে গিয়েছিল, মোবাইল টাওয়ারের উপরে, এর জন্য সে বেঁচে আছে। তাহলে লাস্ট ম্যান ইন টাওয়ার, লাস্ট ম্যান ইন টাওয়ার, তাহলে হোয়াইট টাইগারটাও কার লেখা? অরবিন্দ আডিগা। আর লাস্ট ম্যান ইন টাওয়ার এটাও কার? অরবিন্দ আডিগা। আচ্ছা, আরেকটা মাথায় রাখবো, তোর বিটুইন অ্যাসাসিনেশন, বিটুইন অ্যাসাসিনেশন, অ্যাসোসিয়েশন নয়, অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন, SSI নেশন, অ্যাসাসিনেশন হলো, এটা কার? অরবিন্দ আডিগার লেখা হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, রাজ্যসভার বিল আইনে পরিণত হয় যখন এটিতে কে সিগনেচার করেন? অপশন বলছে স্পিকার সিগনেচার করবে, নাকি মুখ্যমন্ত্রী সিগনেচার করবে, নাকি বিভাগীয় মন্ত্রী, অর্থাৎ যে ডিপার্টমেন্টের বিষয়ক বিলটা নিয়ে এসছে সেই বিষয় ডিপার্টমেন্টের যে প্রধান থাকবে সে করবে, নাকি রাজ্যপাল? কি হবে? রাজ্যপাল। কারণ রাজ্য আইনসভা বলেছে, রাজ্য যে আইনসভা রয়েছে সেখানে কোনো বিল ততক্ষণ আইনে পরিণত হবে না যতক্ষণ না রাজ্যপাল সিগনেচার করছে। ঠিক যখনই কেন্দ্রে চলে যাবো, পার্লামেন্টে যে বিলটা পাঠাবে, যতক্ষণ না রাষ্ট্রপতি সিগনেচার করবে না ততক্ষণ সেটা সাদা কাগজই পড়ে থাকবে, আইনে পরিণত হবে না। যেই কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি সিগনেচার করে দিল, আইন হয়ে গেল সেইটা। আর রাজ্যের ক্ষেত্রে কি, যখন রাজ্যপাল সিগনেচার করে দিল তখন সেটা আইনে পরিণত হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, জনন মাতৃকোষে কোন পদ্ধতিতে বিভাজিত হয়? জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? অপশন বলছে অ্যামাইটোসিস, নাকি মাইটোসিস, নাকি মিওসিস, নাকি কোনোটিই নয়। কি হবে? মিওসিস। জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? মিওসিস পদ্ধতিতে। আচ্ছা, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস কি? না, নিম্ন শ্রেণীর প্রাণী, অর্থাৎ ধর অ্যামিবা, ইস্ট, এদের দেহ বিভাজনটা হয় তোর অ্যামাইটোসিস পদ্ধতিতে। আচ্ছা, মাইটোসিস কি? না, উদ্ভিদেরও হয় এবং প্রাণীদেরও হয়ে থাকে, এটা দেহ কোষ বিভাজিত হয়। অর্থাৎ আমার এখানে কেটে গেল, এখানে যে পদ্ধতিতে কোষ বিভাজনটা হবে সেটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন, মাইটোসিস, মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনের 4টে স্টেজ রয়েছে। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই 4 ধরনের যে কোষ বিভাজন, মানে এগুলো কি বলতে একটা পর্যায়, ওই পুরো তোর মাইটোসিস যে কোষ বিভাজনটা এই 4টে কোষ পদ্ধতির বা পর্যায়ের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়। আচ্ছা, এই মাইটোসিস কোষ বিভাজনটা তাহলে কোথায় হয়? দেহ কোষে। আচ্ছা, এই মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বা সমবিভাজন বলা হয়। কেন বলা হয়? না, এই পদ্ধতিতে যে দেহ মাতৃকোষ রয়েছে বা ডিপ্লয়েড যে কোষটা রয়েছে সেটা থেকে কোষ বিভাজিত হয়ে, বা এই মাইটোসিস পদ্ধতিতে কোষটা বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কি না অপত্য কোষ সৃষ্টি হবে। কটা অপত্য কোষ সৃষ্টি হবে? 2টি অপত্য কোষ সৃষ্টি হবে। তাই এই যে দেখ, ডিপ্লয়েড কোষ থেকে কি সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হচ্ছে, তাহলে সম হওয়া মানে কি ওই 2n থেকে কি অপত্য যে দুটো কোষ সৃষ্টি হবে সেটাও ডেফিনেটলি 2n করে হবে। তাহলে 2n ছিল, সেখান থেকে 2nই তৈরি হচ্ছে, তাহলে কি সদৃশ্য বিভাজন বা সমবিভাজন। আচ্ছা, আর মিওসিস,
মিওসিস কোথায়? না জনন মাতৃকোষে হবে। কোথায়? জনন মাতৃকোষ। মাইটোসিস কোথায় ছিল? দেহ কোষে হবে, আর এটা জনন কোষে হবে। আচ্ছা, এই কোষ বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন কেন বলা হয়? না যে জনন মাতৃকোষটা রয়েছে, জনন মাতৃকোষটা দুবার বিভাজিত হবে। প্রথমে হ্রাস বিভাজন ঘটবে, তারপরে হ্রাস বিভাজনটাকে কিন্তু আবার সম বিভাজন বা সদৃশ্য বিভাজন হবে। কিভাবে হবে? না ধর প্রথমে 2n অর্থাৎ ডিপ্লয়েড কোষটা ছিল, সেখান থেকে হ্রাস বিভাজন হয়ে যাবে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে, সেটা হচ্ছে n এবং n। আবার ওই nটা আবার সম বিভাজন হবে, দিয়ে আবার n আবার এইটা থেকে দুটো n, অর্থাৎ 4টে অপত্য কোষ সৃষ্টি হবে। কিন্তু ওই যে জনন মাতৃকোষ যেটা ছিল তার থেকে কিন্তু অর্ধেক সংখ্যক হবে। ঠিক আছে, তাহলে মাইটোসিস আর মিওসিসের মধ্যে প্রধান কি কি ডিফারেন্স রয়েছে? মাইটোসিস দেহ কোষে হবে, মিওসিস জনন কোষে হবে। ঠিক আছে, জনন মাতৃকোষে হবে বা জনন কোষে হবে। আচ্ছা, মাইটোসিসে কি সদৃশ্য বিভাজন বা সম বিভাজন বলবো, মিওসিসকে হ্রাস বিভাজন বলবো। আচ্ছা, মিওসিস কোথায় সেটা বলা হলো না। মাইটোসিস দেহ কোষে হয়, মিওসিস হচ্ছে ধর মস বা ফার্ন, তাদের রেণু উৎপাদনের সময় কিন্তু রেণু মাতৃকোষে হয়ে থাকবে, এবং শুক্রাশয় এবং ডিম্বাশয় এই সমস্ত কোষে কিন্তু এই মিওসিসটা ঘটবে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাগটি ভোরবেলায় গাওয়া হয়? নিম্নলিখিত কোন রাগটি? রাগ মানে এরকম রাগ অ্যাংরি নয়, রাগ মানে হচ্ছে গান, যে রাগ তাল ছন্দ আছে না, সেরকম রাগ। কোন রাগটি ভোরবেলায় যখন গান করে তখন গাওয়া হয়? অপশন হচ্ছে গান্ধার, নাকি বাগেশ্বরী, নাকি ইমন কল্যাণ, নাকি কর্ণাটি। কি হবে? গান্ধার। গান্ধার কিন্তু ভোরবেলার একটি রাগ। আচ্ছা, এছাড়া আর কোন কোন রাগগুলো রয়েছে যেগুলো ভোরবেলায় গাওয়া হয়? মধুমালতী। মধুমালতী নয়, মধুমাধবী। মধুমাধবী, মধুমালতী তো একটা গান আছে, মধুমাধবী। আচ্ছা, ললিত, ভৈরব, তারপরে হচ্ছে পঞ্চম, তারপরে ভৈরব নয়, ভৈরবী, ভৈরবী, পঞ্চম, ললিত, এগুলো সব হচ্ছে ভোরবেলায়। যদিও আমাদের রাগ বা গান সম্পর্কে আমাদের অভিজ্ঞতা খুব কম, আমরা মানে বই থেকে পড়ে যেটুকু পেয়েছি সেইটুকুই তোমাদের কাছে নিয়ে এসেছি। তাহলে ভোরবেলায় কোন কোন রাগগুলো গাওয়া হয়? তোর গান্ধার, ভৈরবী, মধুমাধবী, তারপরে ললিত, পঞ্চম, গান্ধার, এই সমস্তগুলো হচ্ছে তোর ভোরবেলায় গাওয়া হয়, এই সমস্ত রাগগুলো। আর কি বাগেশ্বরী? বাগেশ্বরী হচ্ছে মধ্যরাত্রিকালীন, মানে মাঝরাতে যে রাগের গানগুলো হবে বা যে রাগে গানগুলো গাওয়া হবে সেটা হচ্ছে কি বাগেশ্বরী। আর ছিল ইমন কল্যাণ, ইমন কল্যাণটা হচ্ছে মাঝরাতের মধ্যরাত্রি। আর কর্ণাটি, কর্ণাটি হচ্ছে সন্ধ্যাকালীন অর্থাৎ সন্ধ্যাবেলা। হলো? আচ্ছা, যদিও বা আমাদের মানে রাগ সম্পর্কে অভিজ্ঞতা কম, যদি মানে এই প্রশ্নটা যদি ভুল হয়ে থাকে, কোনো রাগকে হয়তো বইয়ে তো যেটা আমরা পড়ি সেটা তো প্র্যাকটিক্যালি সবসময় ঠিক হয় না। যদি তোমরা কেউ গান নিয়ে চর্চা করে থাকো বা রাগ সম্পর্কে তোমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে, যদি কোনো ভুল বলা হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের আরবিআই এর সর্বপ্রথম সদর দপ্তর কোথায় ছিল? প্রশ্নটা কিন্তু ইন্টেলেকচুয়াল রয়েছে। সর্বপ্রথম সদর দপ্তর বলেছে, অপশন বলছে চেন্নাই, নাকি মুম্বাই, নাকি কলকাতা, নাকি নিউ দিল্লি। কি হবে? কলকাতা সর্বপ্রথম ছিল 1935 সালে। 1935 সালে সর্বপ্রথম আরবিআই ব্যাংক গঠিত হলো, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হলো। আচ্ছা, 1935 সাল থেকে 37 সাল পর্যন্ত তার হেডকোয়ার্টার কোথায় ছিল? কলকাতায় ছিল। 37 সাল থেকে তার হেডকোয়ার্টারটা হয়ে গেল কোথায়? তাহলে প্রশ্ন বলেছে সর্বপ্রথম কি হবে? কলকাতা। আর 1937 এর পর থেকে আরবিআই এর হেডকোয়ার্টার হয়ে গেছে কোথায়? মুম্বাই এর কাছে। আচ্ছা, আরবিআই কে কি বলা হয়? ব্যাংকার্স ব্যাংক বলা হয়। কেন বলা হয়? না আরবিআই সমস্ত যে বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে তাদেরকে কি অর্থ সাপ্লাই করে, তাই তো, বা টাকার যোগান দেয়, তাই একে বলা হয় ব্যাংকার্স ব্যাংক বলা হয়ে থাকে। আচ্ছা, আরবিআই বল একটি সাংবিধানিক সংস্থা নাকি অসাংবিধানিক সংস্থা? অসাংবিধানিক সংস্থা, অর্থাৎ ভারতীয় সংবিধানে আরবিআই এর কথা কোনো কিছু নেই, এটি অসাংবিধানিক সংস্থা। আচ্ছা, অসাংবিধানিক সংস্থাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, স্ট্যাটুটারি বডিজ
আর একটা হচ্ছে নন স্ট্যাটুটারি বডিজ। তাহলে বল আরবিআই টা কার মধ্যে পড়বে? স্ট্যাটুটারির মধ্যে, নন স্ট্যাটুটারি? স্ট্যাটুটারি। আচ্ছা স্ট্যাটুটারি বডি কাদেরকে বলবো না? যেগুলো কি সংবিধানে কোনো লেখা নেই কিন্তু কোনো একটি বিশেষ আইন দ্বারা সংস্থা তৈরি হয়েছে, সেটাকে বলা হবে কি? স্ট্যাটুটারি বডিজ এর মধ্যে পড়বে। আচ্ছা তাহলে এই আরবিআইটা যেহেতু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অ্যাক্ট দ্বারা তৈরি হয়েছে, তাই এটা আইন দ্বারা তৈরি হয়েছে, তাই একটি স্ট্যাটুটারি বডিজ এর মধ্যে কিন্তু রিজার্ভ ব্যাংক বা আরবিআইটা পড়বে। হলো? আচ্ছা আরবিআই এর জাতীয়করণ কত সালে হয়েছে? 1949 সালে। তাহলে 35-এ তৈরি হলো, 35 থেকে 37 তার হেডকোয়ার্টার কলকাতায় ছিল, 37 থেকে তার হেডকোয়ার্টার মুম্বাই চলে গেল এবং 1949 সালে কিন্তু তার জাতীয়করণ হলো। আচ্ছা আরবিআই এর বর্তমান গভর্নর কে আছে? সঞ্জয় মালহোত্রা। আগে কে ছিল? শক্তিকান্ত দাস। হলো? আচ্ছা নেক্সট প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন কৃষ্ণকুমার মিত্র, নাকি স্বামী বিবেকানন্দ, নাকি বঙ্গবান্ধব উপাধ্যায়, নাকি মৌলানা আবুল কালাম আজাদ? কি হবে? বঙ্গবান্ধব উপাধ্যায় কিন্তু এই সন্ধ্যা পত্রিকাটার উদ্বোধন করেছিল বা সম্পাদক ছিল। আচ্ছা মৌলানা আবুল কালাম আজাদ কোন পত্রিকার সম্পাদক ছিল? আল হিলাল পত্রিকার কিন্তু সম্পাদক ছিল। আচ্ছা আর কি কি আছে? কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণকুমার মিত্র কি? সঞ্জীবনী পত্রিকা, যেটা কি স্বদেশীয় বয়কট আন্দোলনের সময় মুখ্য ভূমিকা পালন করেছিল। আর স্বামী বিবেকানন্দের কি একটা আছে? উদ্বোধন পত্রিকার কিন্তু সম্পাদক ছিল স্বামী বিবেকানন্দ। আজকের প্রশ্নের, আজকের আলোচনার শেষ প্রশ্ন, বিশপ কোন খেলার সাথে যুক্ত? বিশপ কোন খেলার সাথে যুক্ত? অপশন বলছে দাবা, নাকি হকি, নাকি ক্রিকেট, নাকি ফুটবল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।